আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। আমি আজকে ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি কোর্স কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এই বিষয়ে ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এই কোর্সটির কোড হল 222611। ম্যানেজমেন্ট ছাড়াও ফিনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিংয়ের জন্য এই কোর্সটি অধ্যয়ন করতে হয়। আমি আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এই কোর্সের যে সিলেবাস আছে তার প্রথম চ্যাপ্টার, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস আছে সেই সিলেবাসের প্রথম অধ্যায়, অর্থাৎ তোমাদের টেক্সট বুক যেগুলো আছে সেগুলোতেও আমি আজকে যে ক্লাসগুলো নিব সেগুলো প্রথম অধ্যায়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমার আজকের লেকচারের শিরোনামটি হলো ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। শুরুতেই আমরা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার চ্যাপ্টারে যেই সকল টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো দেখে নিই। আমি আজকে আলোচনা করব কম্পিউটার কাকে বলে, কম্পিউটারের বৈশিষ্ট্য কি, কম্পিউটারের শ্রেণীবিভাগ, কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম এবং প্রজন্মের বৈশিষ্ট্যসমূহ। তারপরে সর্বশেষ আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি এবং তার প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। আমি আজকের এই স্লাইড সমূহে যে সকল বই থেকে উদ্ধৃতি দিয়েছি বা যে সকল বইয়ের সহযোগিতা নিয়েছি সেই বইগুলোর নাম হলো কমার্স পাবলিকেশন থেকে প্রকাশিত বই, মিলেনিয়াম পাবলিকেশন থেকে প্রকাশিত, হিমাচল প্রকাশনী থেকে প্রকাশিত এবং প্রকৌশলী মজিবুর রহমান এর বই থেকে বিভিন্ন সংজ্ঞা, বৈশিষ্ট্য, তারপরে শ্রেণীবিভাগ উল্লেখ করেছি। পাশাপাশি ইন্টারনেট থেকেও আমি বিভিন্ন তথ্য এখানে সংযোজন করেছি। প্রথমেই আসি কম্পিউটার কাকে বলে। আমি যদি প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে প্রশ্ন করি কম্পিউটার এই শব্দটির সাথে বা এই শব্দটি শোনোনি এমন কেউ কি আছো? আমি নিশ্চিত এই দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করে শতভাগ শিক্ষার্থী বলবে অবশ্যই কম্পিউটার শব্দটি ইতিপূর্বে আমি শুনেছি, এমনকি আমি দেখেছি। হয়তো দেখার হারটি শতভাগ হবে না, কিন্তু অধিকাংশ প্রায় শতভাগের কাছাকাছি হবে। এই কম্পিউটার আমরা দেখেছি। আমরা যদি দুই একজন কম্পিউটার নাও দেখে থাকি, আমরা স্মার্টফোন অবশ্যই দেখেছি। স্মার্টফোনে যে অ্যান্ড্রয়েড সফটওয়্যারটি ব্যবহার করা হয় এটি মূলত কম্পিউটারের কনসেপ্ট থেকেই ইম্পোর্ট করা। তাহলে আমরা প্রত্যেকেই কম বেশি এই কম্পিউটার শব্দটির সাথে পরিচিত, কিন্তু এই কম্পিউটার শব্দটি কোত্থেকে এসেছে, কম্পিউটার কাকে বলে, এই বিষয়টি আমাদের জানা দরকার আছে। অধিকাংশ এক্সপার্টের মতে কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে।
এই কম্পিউট শব্দের অর্থ হলো হিসাব করা বা গণনা করা। আবার কারো কারো মতে ল্যাটিন শব্দ কম্পিউটারি, COMPUTARE, কম্পিউটার, এটি থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি। এই কম্পিউটার শব্দের বাংলা অর্থ হলো গণনাকারী যন্ত্র। এখন কেউ যদি বলে কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র, তাহলে কম্পিউটারের যে মূল ভাব বা কম্পিউটার বলতে আধুনিক যুগে আমরা যা বুঝি তার ধারে কাছেও আমরা যেতে পারবো না। কম্পিউটার শব্দের বাংলা পরিভাষা গণনাকারী যন্ত্র হতে পারে, বাট আধুনিক যুগে কম্পিউটার বলতে যা বোঝায় সেটিকে এক কথায় বা এক লাইনে সংজ্ঞায়ন করা অসম্ভব। তারপরেও যেহেতু কম্পিউটার কাকে বলে এই বিষয়টি আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, এই জন্য আমরা কম্পিউটারে একটি ডেফিনিশন বা সংজ্ঞা এখানে উল্লেখ করেছি। সংজ্ঞাটি হলো, কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যার সাহায্যে তথ্য প্রদান, প্রক্রিয়াকরণ, আউটপুট প্রদর্শন ও তথ্য সংরক্ষণ করা যায়। অর্থাৎ কম্পিউটার এমন একটি উন্নত বৈদ্যুতিক যন্ত্র যা ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট হিসেবে র ডেটা গ্রহণ করে এবং এই ডেটাগুলোকে আগে থেকে দেওয়া প্রোগ্রামের সাহায্যে প্রসেস করে এবং ফলাফল দেয়। ফলাফলটিকে আমরা বলি আউটপুট, এবং ভবিষ্যতে এই ফলাফলগুলো আমরা সংরক্ষণ করতে পারি। অর্থাৎ কম্পিউটার একটি যন্ত্র, ইলেকট্রনিক। কম্পিউটার কখনো ইলেকট্রিক যন্ত্র নয়, এটি একটি ইলেকট্রনিক। ইলেকট্রনিক যন্ত্র বলতে বোঝায় যে সকল যন্ত্র তথ্য সংরক্ষণ করতে পারে, যাদের তথ্য সংরক্ষণ করার ক্ষমতা আছে তাদেরকে ইলেকট্রনিক যন্ত্র বলে সাধারণ অর্থে। এই কম্পিউটার একজন ব্যবহারকারী যে সকল তথ্য দেয় সেগুলো সে রিসিভ করে এবং সেই তথ্যগুলো প্রক্রিয়াকরণ করে আগে থেকে দেওয়া ইনস্ট্রাকশনের বা প্রোগ্রামের সাহায্যে বা সফটওয়্যারের সাহায্যে, এবং সেই তথ্যগুলো প্রক্রিয়াকরণ শেষে আমাদেরকে ফলাফল বা আউটপুট দেয়, এবং প্রয়োজনে আমরা সেই ফলাফলগুলো সংরক্ষণ করতে পারি, এমনকি প্রয়োজন মাফিক আমরা সেগুলো এডিটও করতে পারি। এই কম্পিউটার শব্দটি ইংরেজি 8টি বর্ণ বা অক্ষরের সমন্বয়ে গঠিত। কেউ কেউ এই 8টি শব্দের পূর্ণাঙ্গ রূপ দান করেছেন বা এটিকে কম্পিউটার শব্দের প্রতিটি অক্ষরকে ইলাবোরেশন করেছেন। যেমন সি দ্বারা কেউ কেউ বোঝায় কমনলি, ও দ্বারা বোঝায় অপারেটিং, এম দ্বারা মেশিন, পি দ্বারা পার্টিকুলারলি, ইউ দ্বারা ইউজড ফর, টি দ্বারা টেকনিশিয়ান, টেকনিক্যাল, টি দ্বারা টেকনিক্যাল, ই দ্বারা এডুকেশনাল, এন্ড সর্বশেষ আর দ্বারা রিসার্চ। অর্থাৎ কমনলি, অপারেটিং, মেশিন, পার্টিকুলারলি, ইউজড ফর, টেকনিক্যাল, এডুকেশনাল অ্যান্ড রিসার্চ কম্পিউটার শব্দের পূর্ণরূপ। পৃথিবীতে যে সর্বপ্রথম যিনি কম্পিউটার আবিষ্কার করেন তার নাম হলো চার্লস ব্যাবেজ। এজন্য তাকে কম্পিউটারের জনক বলা হয়। তিনি প্রথম যে কম্পিউটারটি আবিষ্কার করেন সেটি ছিল অ্যানালগ কম্পিউটার। 1830 সালে তিনি এটি আবিষ্কার করেন। তারপরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হাওয়ার্ড একিন তিনি মেকানিক্যাল কম্পিউটার আবিষ্কার করেন। এরই ধারাবাহিকতায় ডিজিটাল কম্পিউটারের উৎপত্তি হয়।
যার গতি প্রায় 200 গুণ বেশি অ্যানালগ কম্পিউটারের চেয়ে। এই কম্পিউটার পরিচালনার জন্য কিছু সফটওয়্যার বা প্রোগ্রাম আছে। এই প্রোগ্রাম যিনি প্রথম আবিষ্কার করেন তার নাম হলো লেডি অ্যাডা অগাস্টা। তিনি প্রথম কম্পিউটারের প্রোগ্রাম রচনা করেন। তারপরে কম্পিউটারের বৈশিষ্ট্য। কম্পিউটারে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন ডেটা সংরক্ষণ, দ্রুততা, নির্ভুলতা, স্মৃতিশক্তি, স্বয়ংক্রিয় কর্মক্ষমতা, সহনশীলতা, ক্লান্তিহীনতা, স্মৃতি ইত্যাদি। আমি সবগুলো বৈশিষ্ট্য এখানে আলোচনা করছি না। কম্পিউটারের যে বৈশিষ্ট্যগুলো অন্য কোনো ডিভাইসে অনুপস্থিত বা থাকলেও সম্মিলিতভাবে এই বৈশিষ্ট্যগুলো নাই, সেগুলো আমি আজকে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে কম্পিউটার দ্রুত গতিতে কাজ করে। অর্থাৎ কম্পিউটার এত দ্রুত কাজ করে যে মানুষ সেটা চিন্তাও করতে পারে। এমনকি মানুষের পক্ষে একটি জটিল হিসাব অথবা ক্যালকুলেশন অনেক সময় নিয়ে করতে হয়, কিন্তু কম্পিউটারকে যদি সেই ক্যালকুলেশনটি দেওয়া হয় তাহলে সে এত দ্রুত করবে সেগুলো আমরা চিন্তাই করতে পারি না। যেমন আমি যদি কাউকে প্রশ্ন করি 132 যোগ 886 যোগ 285 যোগ 978 তার সমষ্টি বা যোগফল কত, তাহলে একজন মানুষ প্রথমে এটি লিখবে অথবা তার মেমোরি বা তার ব্রেইনে রেকর্ড করে তারপরে ক্যালকুলেশন করবে। এতে সময় 2 থেকে 3 মিনিট লাগতে পারে, কিন্তু কম্পিউটারকে যদি এই ইনস্ট্রাকশনটি বা এই ইনপুটগুলো আমি দিই তাহলে সে মিলি সেকেন্ড এমনকি মাইক্রো সেকেন্ড ন্যানো সেকেন্ডে আমাদেরকে আউটপুট দিবে। কম্পিউটার দ্রুত গতিতে কাজ করে বিভিন্ন সেকেন্ডের ভগ্নাংশ আকারে। অর্থাৎ কম্পিউটার যেই সকল পদ্ধতিতে বা যে দ্রুত গতিতে কাজ করে তাকে আমরা একটা উদাহরণ দিলে বুঝবে। আমরা জানি 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগকে বলা হয় মিলি সেকেন্ড। আবার 1 মাইক্রো সেকেন্ড সমান সমান 10 লক্ষ, অর্থাৎ 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ। আর 1 ন্যানো সেকেন্ড হলো 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। অর্থাৎ কম্পিউটার এই মিলি, মাইক্রো, ন্যানো সেকেন্ডে কাজ করে। তারপরে কম্পিউটার নির্ভুলভাবে কাজ করে। কম্পিউটার ভুল করে না, কম্পিউটার নির্ভুলভাবে কাজ করে। মানুষ ভুল করতে পারে কিন্তু কম্পিউটার কখনো ভুল করে না। মানুষ যদি কোনো একটি ইনপুটকে ভুলভাবে দেয় তাহলে কম্পিউটার অনুরূপ হুবহু রেজাল্ট দিবে। তার মানে মানুষের ভুলের কারণে কম্পিউটার ভুল করে নাই, মানুষ ভুল করার কারণে কম্পিউটার ভুল তথ্যটি দিয়েছে। সুতরাং কম্পিউটারের পক্ষে ভুল করার কোনো সুযোগ নাই, কম্পিউটার নির্ভুলভাবে কাজ করে। 3 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে কম্পিউটার স্মৃতিতে কাজ জমা রাখতে পারে। অর্থাৎ কম্পিউটারকে যদি আমি একটি নির্দেশ দেই অথবা কম্পিউটারের মাধ্যমে কোনো তথ্য আমি ইনপুট দিই তাহলে সেই তথ্যগুলো সে তার মেমোরি, প্রধান অথবা সহায়ক মেমোরি এখানে সংরক্ষণ করে। করার পরে প্রয়োজনে আমি সেই তথ্যগুলোকে ভবিষ্যতে এডিট করতে পারি। অর্থাৎ আমি যদি এখানে একটি সেন্টেন্স লিখে আমার মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটিতে যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এই সেন্টেন্সটি লিখে আমি সেভ করে রেখে দিই। ভবিষ্যতে 1 দিন 2 দিন 3 দিন এমনকি 1 বছর পরে আমি সেই তথ্যটি
রিকভার করে আবার নতুন করে লিখতে পারি, অথবা ওই তথ্যটি মুছে দিতে পারি, ওই তথ্যের পাশে নতুন করে তথ্য অ্যাড করতে পারি। এবার আসো কম্পিউটারের প্রকারভেদ। কম্পিউটার বিভিন্ন প্রকারের হয়ে থাকে, তবে গঠন এবং বৈশিষ্ট্য অনুযায়ী কম্পিউটারকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথমটি হলো অ্যানালগ কম্পিউটার, দ্বিতীয় ভাগের নাম হলো ডিজিটাল কম্পিউটার, তৃতীয় যে শ্রেণীকরণ করা হয়েছে তার নাম হলো হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার ক্রম পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকেত গ্রহণ করে। তথ্য প্রক্রিয়াকরণের ফলাফল সাধারণত প্রদর্শনের জন্য কাঁটা দিয়ে দেখানো হয় বা প্লটারের সাহায্যে কাগজে অঙ্কন করা হয়। অর্থাৎ গাড়ির মধ্যে যে স্পিড মিটার থাকে, গাড়ি কত গতিতে চলাচল করছে তা একটি কম্পাস বা কাঁটার সাহায্যে বা প্লটারের বা ইন্ডিকেটরের সাহায্যে শো করা হয়। আবার টেম্পারেচার মিটার, অর্থাৎ জ্বর মাপার জন্য আমরা যে থার্মোমিটার ইউজ করি, সেটাও এক ধরনের অ্যানালগ কম্পিউটার। কারণ একজন ব্যক্তির বা একজন মানুষের শরীরের তাপমাত্রা কত সেটা থার্মোমিটারের মাধ্যমে আমরা মেজার করি। এই মেজারমেন্টটা শো করে ঘড়ির কাঁটার মতো কোনো কিছু দিয়ে, অথবা একটি লাইন দিয়ে। আবার কখনো কখনো ফিলিং স্টেশনে যে ফুয়েল মিটার থাকে, যে এক্স্যাক্টলি কত লিটার তেল আছে বা কত লিটার তেল আমি একটি গাড়িতে রিচার্জ করেছি সেটা দেখায়। এই ধরনের যে মিটারগুলো আছে সেগুলোকে বলা হয় অ্যানালগ কম্পিউটার। তারপরে ডিজিটাল কম্পিউটার। আমরা জানি কম্পিউটার নিজের একটি ভাষা আছে, সেই ভাষার নাম হচ্ছে মেশিন ভাষা। অর্থাৎ এই মেশিন ভাষা তৈরি হয় বাইনারি ডিজিটের সাহায্যে, বাইনারি ডিজিট 0 এবং 1। আর ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি হলো বাইনারি ডিজিট। এই কম্পিউটারে বিদ্যুতের উপস্থিতিকে 1 এবং অনুপস্থিতিকে 0 দ্বারা প্রকাশ করা হয়। এই কম্পিউটার সকল প্রকার গাণিতিক যুক্তিমূলক কাজ করে থাকে। এখানে প্রক্রিয়াকরণের ফলাফল সাধারণত লিখিত আকারে দেওয়া হয়, এবং ইনপুট আউটপুট অংশ আমাদের বোধগম্যতার জন্য বর্ণ, অক্ষর, অঙ্ক দিয়ে প্রকাশ করা হয়। ডিজিটাল কম্পিউটার হলো আমরা বর্তমানে যেই সকল কম্পিউটার ব্যবহার করি তার সবগুলো হলো ডিজিটাল কম্পিউটার। এই ডিজিটাল কম্পিউটার আবার আকার, আয়তন এবং ব্যবহারের দৃষ্টিকোণ থেকে 4 প্রকার। একটি হচ্ছে সুপার কম্পিউটার, যার বাংলা হলো অতি বৃহৎ কম্পিউটার। 2 নম্বর হলো মেইন ফ্রেম কম্পিউটার, বাংলা হলো বৃহৎ কম্পিউটার। 3 নম্বর হলো মিনি কম্পিউটার, যার বাংলা হলো ছোট কম্পিউটার। সর্বশেষ হলো মাইক্রো কম্পিউটার, যার বাংলা হলো ক্ষুদ্র কম্পিউটার। এই সুপার কম্পিউটার হলো পৃথিবীর মধ্যে এ পর্যন্ত যত কম্পিউটার আবিষ্কার হয়েছে সবচেয়ে শক্তিশালী এবং দ্রুত গতিসম্পন্ন কম্পিউটারের নামই হলো সুপার কম্পিউটার। এরা অনেক জটিল এবং সূক্ষ্ম কাজ করতে পারে। মহাকাশ গবেষণা, অর্থাৎ বিভিন্ন গ্রহ উপগ্রহে যে বিজ্ঞানীরা মহাকাশযান প্রেরণ করেন, সেই মহাকাশযানগুলো নিয়ন্ত্রিত হয় সুপার কম্পিউটারের সাহায্যে। আবার বিভিন্ন যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, ক্ষেপণাস্ত্র ইত্যাদিও নিয়ন্ত্রণ করা হয় সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার হলো পৃথিবীর মধ্যে আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাবান। তারপর হলো মেইন ফ্রেম কম্পিউটার বা বৃহৎ কম্পিউটার। এই ধরনের কম্পিউটারগুলো
সুপার কম্পিউটারের যে আকারে একটু বা সাইজে একটু বড়, এবং সুপার কম্পিউটারের চেয়ে একটু কম শক্তিশালী। এগুলো সাধারণত ব্যাংক, বীমা অর্থাৎ বাণিজ্যিক বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করা হয়। যেমন বাংলাদেশি ব্যাংকগুলো এই মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করে, যেমন আইবিএম 370 মডেল, আইবিএম 9100 মডেল ইত্যাদি মডেলের মেইন ফ্রেম কম্পিউটারগুলো বিভিন্ন ব্যাংকে ব্যবহৃত হয়। তারপরে হলো মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার হলো মাইক্রো কম্পিউটারের চেয়ে একটু বড়। মিনি কম্পিউটারে যদি টার্মিনাল ইউজ করা হয় তাহলে একসাথে 50-এর মতো ব্যবহারকারী কম্পিউটার ব্যবহার করতে পারে। সর্বশেষ যে ক্লাসিফিকেশন সেটি হলো মাইক্রো কম্পিউটার। মাইক্রো শব্দের অর্থ হলো খুব ক্ষুদ্র। আমরা যে সকল কম্পিউটার ব্যবহার করি সেগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটার। এর অন্য নাম হচ্ছে পার্সোনাল কম্পিউটার বা পিসি। এই ধরনের কম্পিউটারগুলো মাদারবোর্ড, মাইক্রো প্রসেসর, র্যাম, রম ইত্যাদি দ্বারা গঠিত। এছাড়াও এগুলোতে হার্ড ডিস্ক আছে, সিডি ড্রাইভ আছে ইত্যাদি এগুলোতে অ্যাভেলেবল। এই মাইক্রো কম্পিউটারগুলো আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ডেস্কটপ, আবার ল্যাপটপ, পামটপ, নোটবুক। ডেস্কটপ মানে ডেস্কটপ শব্দটি ডেস্ক এবং টপ এই দুটি থেকে উৎপত্তি। ডেস্ক মানে হলো টেবিল, টেবিলের উপর রেখে কাজ করা যায় বা ব্যবহার করা যায়, এই জন্য এর নামকরণ করা হয়েছে ডেস্কটপ। আর ল্যাপটপ, ল্যাপ শব্দের অর্থ হচ্ছে কুলের উপর, অর্থাৎ কুলের উপর নিয়ে ব্যবহার করা যায় বলে এর নাম হয়েছে ল্যাপটপ। এই ল্যাপটপে ব্যাটারি থাকে, এই ব্যাটারির কারণে বিদ্যুৎ চলে গেলেও দীর্ঘ সময় ব্যবহার করা যায়। 3 নাম্বার যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার হলো অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে তৈরি করা হয়। এই কম্পিউটার অ্যানালগ পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে তার ফলাফল ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করে। যেমন আবহাওয়া অফিসে হাইব্রিড কম্পিউটারের সাহায্যে অ্যানালগ পদ্ধতিতে বায়ুচাপ বায়ুচাপ, তাপমাত্রা ইত্যাদি গণনা করে পরিমাপ করে, এবং তা ডিজিটাল পদ্ধতিতে গণনা করে আবহাওয়া সংবাদ প্রচার করে। এবার আসো কম্পিউটার প্রজন্ম কি। কম্পিউটার প্রজন্ম বলতে বোঝায় কম্পিউটারের বিভিন্ন প্রযুক্তিগত বিবর্তনকে বোঝায়। অর্থাৎ কম্পিউটার বিবর্তনের ইতিহাসকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। এর এক একটি ধাপকে কম্পিউটারের প্রজন্ম বা জেনারেশন বলে। এই কম্পিউটারের প্রজন্ম বা জেনারেশনের বিন্যাস বা প্রকারভেদ নিয়ে বিভিন্ন এক্সপার্ট বা কম্পিউটার রিলেটেড ব্যক্তিবর্গের মধ্যে মতভেদ রয়েছে। তবে মোটা দাগে কম্পিউটারের প্রজন্মগুলোকে আমরা 5টি শ্রেণীতে বিভক্ত করতে পারি। প্রথমটি হচ্ছে প্রথম প্রজন্মের নাম হলো প্রথম প্রজন্মের কম্পিউটার বা ফার্স্ট জেনারেশন। তারপরে সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার, তৃতীয় প্রজন্মের কম্পিউটার বা থার্ড জেনারেশন কম্পিউটার, চতুর্থ প্রজন্মের কম্পিউটার বা ফোর্থ জেনারেশন কম্পিউটার, পঞ্চম প্রজন্মের কম্পিউটার বা ফিফথ জেনারেশন কম্পিউটার। এছাড়াও কেউ কেউ ষষ্ঠ প্রজন্মের কম্পিউটার নামে আরেকটি প্রজন্ম অ্যাড করে থাকে। এই প্রতিটি প্রজন্মের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখানে একটি কথা মনে রাখতে হবে, একটি প্রজন্ম থেকে যখন আরেকটি প্রজন্মে প্রকাশ হয় তখন আগের প্রজন্মের বৈশিষ্ট্যগুলো কিন্তু ফেলে দেওয়া হয় না। আগের প্রজন্মের বৈশিষ্ট্যগুলো থাকার পর নতুন প্রজন্মের যে বৈশিষ্ট্য এগুলো কম্বিনেশন করা হয়। এই প্রজন্মের যে সময়সীমা অর্থাৎ সালগুলো আমি ব্র্যাকেটে উল্লেখ করেছি, এগুলো নিয়েও এক্সপার্টদের মধ্যে মত পার্থক্য রয়েছে।
প্রথম প্রজন্মের কম্পিউটারে কিছু বৈশিষ্ট্য। প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো, তারপরে ইলেকট্রনিক বা বৈদ্যুতিক তার ব্যবহার করা হতো, চুম্বকীয় ড্রাম মেমোরির ব্যবহার হতো, মেশিন ভাষার মাধ্যমে নির্দেশ প্রদান এবং প্রোগ্রামকে অর্থসূচক নির্দেশ সংকেত বা কোডের ব্যবহার। তারপরে এই প্রজন্মের কম্পিউটারের ধারণ ক্ষমতা ছিল কম। তারপরে ইনপুট আউটপুট ব্যবস্থার জন্য পাঞ্চ কার্ডের ব্যবহার, মনিটরের পরিবর্তে পাঞ্চ কার্ড ব্যবহার হতো। তারপরে এই প্রজন্মের কম্পিউটার তুলনামূলকভাবে কম নির্ভরশীল ছিল এবং গতিও ছিল কম, এবং বিদ্যুৎ শক্তি বা বিদ্যুতের অধিক ব্যবহার হতো। এগুলো রক্ষণাবেক্ষণ করা ঝামেলা ছিল যেহেতু সাইজে বড়। তারপরে উত্তাপে দীর্ঘক্ষণ চালু রাখলে সেগুলো উত্তাপ বা উত্তপ্ত হয়ে যেত, এটা একটা সমস্যা ছিল। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার, এই কম্পিউটারে এই প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টরের ব্যবহার প্রচলন হয় প্রথম। তারপরে ম্যাগনেটিক কোর মেমোরির উদ্ভাবন, সহায়ক মেমোরি হিসেবে ম্যাগনেটিক ডিস্ক, আমরা যেগুলো সিডি বলি, এগুলো উদ্ভাবন বা প্রচলন শুরু হয়। তারপরে এই প্রজন্মের কম্পিউটারে উচ্চ গতিসম্পন্ন এবং গুড কোয়ালিটির ইনপুট আউটপুট ব্যবস্থার প্রচলন। মেশিন ভাষার পরিবর্তে উচ্চ স্তরের ভাষা, অর্থাৎ যেই ভাষা আমরা বুঝি, যেমন ইংরেজি ভাষা, এইসব ভাষার প্রচলন শুরু হয়। এগুলো ছিল অধিক নির্ভরশীল। অর্থাৎ দ্বিতীয় প্রজন্ম থেকে বাস্তবিক অর্থে কম্পিউটারের ব্যবহার শুরু হয়। তৃতীয় প্রজন্মের কম্পিউটার, এই প্রজন্মে একীভূত বর্তনীর প্রচলন শুরু হয়। এই প্রজন্মের কম্পিউটারগুলোর সাইজ বা আকার ছিল ছোট, দাম কম এবং তাদের ক্ষমতা ছিল অনেক বেশি। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে আউটপুট হিসেবে ভিডিও ডিসপ্লে ইউনিটের প্রচলন শুরু হয়। এখানে উচ্চতর ভাষার ব্যাপক প্রসার হয়। তারপরে এই প্রজন্মে মুদ্রিত আকারের লাইন প্রিন্টারের ব্যবহার শুরু হয়, অর্থাৎ প্রিন্টারের ব্যবহার এই প্রজন্মে শুরু হয়। চতুর্থ প্রজন্মের কম্পিউটার, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে হলো আমরা যেরকম কথা বলি, আমরা যেরকম মানুষের কথা শুনে বুঝতে পারি, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও একই কাজ করতে পারে। অর্থাৎ সে সে মানে কম্পিউটার মানুষের কথা শুনে বুঝতে পারবে, আবার সে নিজে কথাও বলতে পারবে। এটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এই প্রজন্মে মাইক্রোপ্রসেসর এবং ইলেকট্রনিক যন্ত্রাংশ বিশিষ্ট একীভূত বর্তনীর ব্যবহার শুরু হয় এবং ট্রানজিস্টরগুলোতে অপটিক্যাল ফাইবারের ব্যবহার শুরু হয়। এই প্রজন্মের কম্পিউটারগুলো ডেটা ধারণ ক্ষমতা বা মেমোরি ছিল অনেক বেশি, মেমোরি অনেক বেশি ছিল এই প্রজন্মের কম্পিউটার। তারপরে এই প্রজন্মে এসে সুপার কম্পিউটারের ব্যাপক উন্নয়ন হয়। এই প্রজন্মের কয়েকটি কম্পিউটারের উদাহরণ হলো IBM 3033, HP 3000, IBM PC ইত্যাদি। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য, এখানেও কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে, তথ্য ধারণ ক্ষমতায় ব্যাপক উন্নতি। এখানে মাইক্রোপ্রসেসর অনেক বেশি শক্তিশালী। এখানে স্বয়ংক্রিয় অনুবাদ গ্রহণযোগ্য শব্দ দিয়ে কম্পিউটারের সাথে সংযোগ, অর্থাৎ কম্পিউটার শব্দ শুনে সেটাকে অনুবাদ করতে পারে। তারপরে বিপুল শক্তি সম্পন্ন সুপার কম্পিউটারের উন্নয়ন, চুম্বক শক্তির ব্যবহার। প্রকৃতপক্ষে পঞ্চম প্রজন্মের কম্পিউটারে এখনো উদ্ভাবন হয়নি, এগুলো হবে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। কিছু কিছু জায়গা হয়তো থাকতে আছে, কিন্তু পুরোপুরি পঞ্চম প্রজন্মের কম্পিউটারের যে বৈশিষ্ট্য সেগুলো এখনো উদ্ভাবন করা সম্ভব হয়নি। এবার আসো সংখ্যা পদ্ধতি।
আমরা জানি সংখ্যা কোনো কিছু প্রকাশ করার জন্য আমরা যে প্রতীকগুলো বা চিহ্নগুলো বা অঙ্কগুলো ব্যবহার করি, একে এক কথায় আমরা সংখ্যা পদ্ধতি বলতে পারি। অর্থাৎ যেই পদ্ধতিতে বিভিন্ন সংখ্যা প্রতীক ব্যবহার করে যাবতীয় হিসাব নিকাশ, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতকরা প্রকাশ ইত্যাদি কাজ সম্পাদন করা যায়, তাকে সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতি কেউ কেউ বলে দুই প্রকার, একটি হচ্ছে পজিশনাল আর একটি হচ্ছে নন পজিশনাল। পজিশনালকে আবার চার ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, আরেকটি বাইনারি, আরেকটি অক্টাল, আরেকটি হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা এখানে সংখ্যা পদ্ধতিকে পজিশনাল, নন পজিশনালের পরিবর্তে আমরা এখানে মোট চার প্রকারে শ্রেণী বিন্যাস করেছি। প্রথম হলো দশমিক সংখ্যা পদ্ধতি। বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি পড়ার আগে একটি বিষয় আমি বলে রাখি, অর্থাৎ সংখ্যা পদ্ধতির ভিত্তি। কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়। বিষয়টা আমি ক্লিয়ার করি। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয়, এই জন্য 10 হলো দশমিক সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি। আবার বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি সংখ্যা বা দুইটি অঙ্ক ব্যবহৃত হয়, এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 2। একইভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহৃত হয়, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট 16টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত। এবার আসলে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে বা যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এখানে তোমরা দেখো 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয়। অর্থাৎ এই 10টি অঙ্ক ব্যবহার করে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে কোনো কিছু লিখি বা কার্য সম্পাদন করি। আমরা সাধারণত বা সচরাচর যে পদ্ধতি বা যে সংখ্যাগুলো ব্যবহার করি এগুলো মূলত দশমিক সংখ্যা পদ্ধতি। তারপরে হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। কম্পিউটার একমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতিতে বোঝে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক হচ্ছে দুইটি, 0 এবং 1। তারপর হলো অক্টাল সংখ্যা পদ্ধতি, যে এই সংখ্যা পদ্ধতিতে মোট 8টি অঙ্ক বা প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। যে 8টি অঙ্ক ব্যবহৃত হয় সেগুলো হলো 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7 মোট 8টি, 7 পর্যন্ত মোট 8টি, কারণ 0 আছে, 1 থেকে 7 আর একটা 0, মোট 8টি অঙ্ক ব্যবহৃত হয়। তারপরে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এখানে 16টি অঙ্ক ব্যবহৃত হয়, 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে f পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক, আর এ, বি, সি, ডি, ই, এফ এখানে হলো 7টি, এ, বি, সি, ডি, ই, এফ মোট 6টি। এই 6টি আর 0 থেকে 9 ওখানে হলো 10টি, মোট হচ্ছে 16টি। এই 16টি সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয়। এবার আসো এই সংখ্যা পদ্ধতিগুলো কিভাবে লিখি। আমরা নিশ্চয়ই ছোটবেলা শিখেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 খুব সুন্দরভাবে
শিখেছি। আমরা যেটা শিখেছি এটা মূলত দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ একের পরে দুই, দুইয়ের পরে তিন, এভাবে যায় বাড়তে থাকে। আর বাইনারি পদ্ধতিতে আমরা জানি সমস্ত কিছু শূন্য এবং একের সমন্বয়ে লিখতে হবে। এখানে চাইলেও আমি দুই অঙ্কটি ব্যবহার করতে পারবো না, তিন পারবো না, শুধু শূন্য এবং একের সমন্বয়ে আমাকে সকল সংখ্যাকে প্রকাশ করতে হবে। এই যে দেখো, বাইনারিতে প্রথমে আমি সবগুলো সংখ্যাকে 0 দ্বারা স্টার্ট করেছি, তারপরে একের এক। এখন একের পরে হওয়ার কথা কত? 2 বাইনারি পদ্ধতিতে 2 লিখতে আমার ব্যবহৃত হয় 100, কারণ আমি চাইলেও 2 লিখতে পারবো না, কারণ বাইনারিতে অঙ্ক ব্যবহৃত হয় 0 এবং 1। এই 10 কিভাবে আসলো? একটি সহজ পদ্ধতি তোমাদেরকে বলে দেই। যেহেতু বাইনারি পদ্ধতিতে 0 এবং 1 ছাড়া আর কোনো কিছু লেখা যায় না, তাহলে আমরা এভাবে চিন্তা করব, দশমিক পদ্ধতিতে একের পরে দুই লিখতে 2 আমরা ব্যবহার করি, 2 এর পরে 10 এর আগে অর্থাৎ 9 পর্যন্ত একও নাই, শূন্যও নাই, অর্থাৎ 1 এবং 0 বিশিষ্ট কোন সংখ্যা 2 থেকে 9 এর ভিতরে নাই। 9 এর পরে কোনটা আছে? 10। এই 10 লিখতে আমার কি ব্যবহৃত হয়? 1 এবং 0। আর বাইনারি পদ্ধতিতে 1 এবং 0 দিয়ে আমি সংখ্যা লিখি। তাহলে বাইনারি পদ্ধতিতে 1 এর পরে আমি লিখব হচ্ছে 10। 10 এর পরে আর কোন সংখ্যাটি আছে যেগুলো 1 অথবা 0 দ্বারা গঠিত? 10 এর পরে আছে 11। 11 পরে 99 এর আগ পর্যন্ত আর কোন সংখ্যা 0 এবং 1 দ্বারা গঠিত? 99 এর পরে আছে কি? 100। 100 লিখতে 1 ব্যবহৃত হয় এবং 2টি শূন্য ব্যবহৃত হয়। তাহলে প্রথমে 0, তারপরে 1, 1 এর পরে 10, 10 এর পরে হবে 11, 11 এর পরে হবে 100, 100 এর পরে হবে 101, কারণ 101 লিখতেও 0 এবং 1 ছাড়া আর কোনো কিছু নাই। তারপরে 102 হবে না, তারপরে হবে 110, তারপরে হবে 111, তারপরে হবে আর নাই 1000, 1000 এর পরে হবে 1001, 1001 এর পরে 1010, 1010 এর পরে 1011, 1011 এর পরে আবার 10,000 এর আগে নাই, তাহলে 10,000 এইভাবে বাড়তে থাকে। তারপরে হচ্ছে অক্টাল, প্রথমে আসবে 0, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত। ওকে, 7 এর পরে 8 লিখতে গেলে আমি প্রথমে লিখব 1, তারপরে লিখব 0। অর্থাৎ এখানে যেরকম দেখো, দশমিক পদ্ধতিতে 9 পর্যন্ত আমি লিখেছি, লিখার পরে কি করেছি? আবার লিখেছি 1, 1 কে কমন নিলাম, নিয়ে প্রথমে 0 বসালাম, তাহলে হলো কি, ডান পাশে যদি 0 বসাই হলো 10। আবার 1 কমন থাকলো, এরপরে লিখবো কি 1, তাহলে হলো কত? 11। 1 কমন থাকলো, এরপরে বসাবো কি 2, অর্থাৎ 1 কমন রেখে প্রতিটি অঙ্ক একবার করে 1 এর ডান পাশে বসাবো, তাহলে কিন্তু আমি দশমিক সংখ্যা পদ্ধতির লজিকটা আমি ধরতে পারবো। একইভাবে অক্টাল পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত আমি লিখলাম, লিখার পরে আবার 1 কমন নিব, 1 কমন নিয়ে 0 থেকে 7 পর্যন্ত প্রতিটি সংখ্যা একবার করে বসাবো। এই যে 1 নিলাম, নেওয়ার পরে 0 বসালাম, তারপরে 1 তো থাকবেই কমন, তারপরে আসবে কি 1, আবার 1 কমন, 1 এর সাথে বসবে 2, 1 কমন 1 এর সাথে বসবে 3, 1 কমন 1 এর সাথে 4, 1 কমন 1 এর সাথে 5, 1 কমন 1 এর সাথে 6, 1 কমন 1 এর সাথে 7। একইভাবে যখন 1/7 অর্থাৎ 17 লিখা শেষ, তখন আবার 2 কমন নিব, 2 কমন নিয়ে আবার 0 থেকে 2 এর সাথে 7 পর্যন্ত বসালে আমরা অক্টাল পদ্ধতিতে বিভিন্ন সংখ্যা লিখতে পারব। সর্বশেষ হচ্ছে হেক্সাডেসিমেল। এখানে 0 থেকে 9 পর্যন্ত 10 এর পরিবর্তে আমি ব্যবহার করব এ, 11 হচ্ছে বি, 12 পরিবর্তে আমরা লিখব সি,
13-র পরিবর্তে লিখব টি, 14-র পরিবর্তে ই, 15-র পরিবর্তে এফ। এই মোট 16টি সংখ্যা ব্যবহৃত হবে। তো আজকে এই পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ক্লাসটি দেখার জন্য, শোনার জন্য। তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে দেখবে, শুনবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।